আজ আমি পড়ব বাড়ির নাম বৃষ্টিলেখা উপন্যাস পর্ব ১৪। লেখনীতে সাবিকুন্নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। টুকুর মা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর তাকে খুঁজতে কেউ গেল না। বৃষ্টির দাদি বলছিল যেতে, কিন্তু রেনু বারণ করেছে। বলেছে খুঁজতে যাবার দরকার নাই, দেখুন আমাদের কোনো আত্মীয়ের বাড়িতেই হয়তো আছে, কদিন থেকে নিজেই আসবে। খুঁজতে না গেলে একটা শিক্ষা হবে, রোজ রোজ বাড়ি ছাড়ার হুমকি তখন আর দিবে না। রেনুর যুক্তি সবারই পছন্দ হলো। তার চেয়ে বড় কথা হচ্ছে কটা দিন বাড়ির বাইরে থেকে যদি মনটাও হালকা হয়। টুকুর মা বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাড়ি অবধি রিকশা পৌঁছানোর পর আবার ফিরে এলো, তবে সে আর নিজের বাড়ি ফিরে যায়নি। সে উঠেছে আবৃতদের বাড়িতে। এই খবর পাওয়ার পর বৃষ্টির মাকে বলল, দেখো মা, ফুপু মনে মনে আমাদের বুদ্ধি পছন্দ করেছে, তাই আবার ফিরে এসেছে। বৃষ্টির মা বলল, আসল কথা হচ্ছে সে ভেবেছিল তাকে আটকাতে যাবে, কিন্তু কেউ যায়নি। এখন সারতে গেলে ঠিকই আসবে। থাক, আজকের রাতটা বাদ দাও, কাল সাদাসাদি করো। আতিফ সন্ধেবেলা পড়াতে এসে অনেকক্ষণ বসে রইল। পলিনের কোনো খবর নেই। অনেকক্ষণ পরে এসে বলল, আজকে আর পড়ব না। কেন? আজ বাড়িতে নতুন বউ এসেছে, তাতে না পড়ার সম্পর্ক কি? আমার পড়ায় মন বসছে না। আতিফ একটু ভেবে বলল, তোমার না সামনে পরীক্ষা আছে? পলিন মুখ বাঁকিয়ে বলল, একদিন না পড়লে তাতে ক্ষতি কিছু হবে না। আচ্ছা, আপনাকে কালো আসতে হবে না। আমি মাকে বলেছি যে কালো পরব না। মা রাজি হয়েছে। কাল আবার কোন বাহানায় পড়া বন্ধ করবে? কাল সিনেমা দেখতে যাব, টুকু ভাই আমাদের কাল নিয়ে যাবে। আচ্ছা। আতিফ চলে এলো। পলিনকে পড়ানোর ব্যাপারটা শুরুতে ওর কাছে ভীষণই অসহ্য লাগতো, কারণ পড়ার চেয়ে কথা বেশি বলে, তার উপর মনোযোগ নেই, ভাব করে সব বুঝে ফেলছে। কিন্তু যখন পড়া ধরা হয় তখন এক সেকেন্ড সময় না নিয়েই বলে ফেলে পারি না। এখন পড়াতে যে ভালো লাগে ব্যাপারটা তেমন না, তবুও আজ কেমন খালি খালি লাগছে, অন্যরকম একটা অনুভূতি। যদিও এখন বর্ষাকাল না, তবুও বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে। এবার শীতের পরই বৃষ্টির আমেজ পাওয়া গেল। গরমের অনুভূতি টের পাওয়ার আগেই ঢাকঢোল বাজিয়ে বর্ষার আগমন ঘটে গেছে। বৃষ্টির আজ কলেজে যাবার ইচ্ছে ছিল না, তবুও যেতে হচ্ছে, সামনে পরীক্ষা আছে। দুই একটা ক্লাস না করলেই নয়। গতকাল সন্ধ্যায় বৃষ্টি দেখে ব্যাগে ছাতা নিয়ে বেরিয়েছিল। খানিকটা দূর যেতেই বৃষ্টি শুরু হলো, তাই রিকশা না নিয়ে একটা বদ্ধ দোকানের আড়ালে গিয়ে দাঁড়ালো। ২-১ মিনিট পর ভিজতে ভিজতে আবির এসে হাজির হলো। দৌড়ে এসেছে বলে বৃষ্টির পানি খুব একটা গায়ে লাগেনি। এসেই চশমার কাঁচ মুছতে মুছতে বলল, মরার বৃষ্টিটা আসাটার সময় পেল না, ধুর। বৃষ্টি কঠিন চোখে তাকালো। আবির ওর দিকে তাকিয়ে হেসে বলল, তোকে বলিনি, আকাশের বৃষ্টিকে বলেছি, তুই তো আমাদের বৃষ্টি। বৃষ্টি বলল, আমি কি কিছু বলেছি? তুই কিছু বলিস না, এটাই তো সমস্যা। বৃষ্টি প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এখানে কেন? কেন এখানে থাকলে সমস্যা? তোর বিয়ে হবে না? বৃষ্টি চুপ করে রইল, সিদ্ধান্ত নিল আর কথাই বলবে না। আবির বলল, বৃষ্টি শোন, তুই আসলে সুচিত্রা সেনের মতোই। বৃষ্টি একবার তাকালো। আবির হাসলো, বলল, এই কথাটা সিরিয়াসলি বলছি। সুচিত্রা সেন কেন বলেছিস জানিস? কারণ তার সঙ্গে তোর আচরণের ভালোই মিল আছে, সেও তোর মতো অভিমানী। বৃষ্টি বাইরের দিকে তাকালো। কলেজে যাওয়া বাদ দিয়ে বাড়ি চলে যাবে কি না ভাবল। আবির আবারও বলল, কী রে, আবারও মুখ বন্ধ করলি? তা এবার কত বছরের জন্য? বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আর পলিন একই গোছের, অহেতুক কথা বলো।
তাও ভালো, তোর মতো বোবা হবার ভান তো করি না। তোর তো কথা বলতে খুব কষ্ট। তোমার সঙ্গে আসলে কথা না বলাই ভালো ছিল, বুঝলে? তা কি মনে করে হঠাৎ কথা বলতে শুরু করলি? বৃষ্টি থেমে গেল। আবিরের সঙ্গে কথা বলার ইচ্ছেটা তখন থেকে এসেছে যখন থেকে বিয়ের কথা শুরু হয়েছে। তার উপর একদিন মা ডেকে বলল, তোকে একটা কথা বললে শুনবি? আবিরের সঙ্গে কথা টথা এবার বলিস, বয়স হয়েছে, বিয়ের কথাবার্তা চলছে। কেউ যদি শোনে যে তোরা কথা বলিস না, তাহলে অন্য কিছু ভাববে। বৃষ্টি হেসে বলেছিল, মা শোনো, তোমার সাদামাটা মেয়েকে এমনভাবে মেনে নিয়ে যে বিয়ে করবে, তার কাছে মেয়ের বিয়ে দিও, না হলে দিও না। মা হেসে বলেছিল, আমার বলা আমি বললাম, তোর ইচ্ছে হলে শুনবি, না হলে না। বৃষ্টি এরপর অনেক ভেবেছে, ভেবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে দুর্বলতা আসলে কাউকে বুঝতে দেয়া ঠিক না। অল্প বয়সে জেদ অভিমানে কথা বলা বন্ধ করে ও আসলে দুর্বলতা প্রকাশ করেছে। তখনই ভেবেছিল এরপর আবির বাড়ি এলে ওর সঙ্গে কথা বলবে। আবির বৃষ্টিকে চুপ করে থাকতে দেখে বলল, তুই এত কি ভাবিস বলতো? কিছু না। জিজ্ঞেস করছিলে না কেন কথা বলা শুরু করেছি? আসলে ভাবলাম কদিন পর আমার বিয়ে হবে, যার সঙ্গে বিয়ে হবে সে যখন জানবে তোমার সঙ্গে কথা বলি না, তখন হাজারটা প্রশ্ন করবে। সেই প্রশ্ন এড়াতে আর কি। আবির শব্দ করে হেসে ফেলল, বলল, তোর সঙ্গে বহু বছর কথা হয়নি তো তাই জানতাম না যে তুই এত গুছিয়ে কথা বলিস। বৃষ্টি চুপ করে রইল। বাইরে বৃষ্টি কমেছে, তবুও দুজন দাঁড়িয়ে আছে। আবির বলল, তোর ওই বিদেশি বিয়েটা নাকি ভেঙে গেছে? হুম। ইস, আফসোসের কি হলো? আমি কি সেই দুঃখে মরে যাচ্ছি নাকি? না, তোর জন্য ওই বিয়ে একদিক থেকে ভালো হতো, আমাদের ছেড়ে অনেক দূর চলে যেতে পারতি। ও আচ্ছা। আবির চুপ করে রইল, একটু অন্যরকম গলায় বলল, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে বৃষ্টি। এই টপিকে এটাই আমার প্রথম ও শেষ প্রশ্ন। কি? ধর তোর খুব ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হলো, সে তোকে খুব ভালোবাসবে, সেই ভালোবাসাময় জীবনে আমার কথা কি তোর মনে পড়বে? বৃষ্টি অপ্রস্তুত হয়ে পড়ল, চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবির আবারও বলল, পড়ন্ত বিকেলে যে সময়টা একলা থাকবি, তখনও কি একবারও আমাকে মনে পড়বে না? বৃষ্টি এখনও চুপ। আবির বলল, তুই কি জানিস আমার রোজকার রুটিনে সবসময় তুই থাকিস? বৃষ্টি জিজ্ঞাসু চোখে তাকালো। আবির বলল, খাওয়া, গোসল, পড়াশোনা, আড্ডাবাজি এসবের মাঝেও একটা নির্দিষ্ট সময় আমি শুধু তোর কথাই ভাবি। যত কাজ থাকুক ওই সময়টা শুধু তোর জন্য। এসব শুনে তোর কোনো রিয়াকশন হবে না জানি, তবে একটা কথা শুনে রাখ, তোর বিয়ে হয়ে গেলেও আমি শুধু তোকেই ভালোবাসবো, সেটা তুই আটকাতে পারবি না। আবির কথাগুলো বলা শেষ করে বেরিয়ে গেল, সোজা হাঁটতে শুরু করলো। একবার পিছনে ফিরে তাকালোও না। বৃষ্টি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিকশা নিল। রিকশা নিতেই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে। ওর মাথার মধ্যে কেবল আবিরের বলা কথাগুলো বাজছে। আবিরের জন্য ওর মনে কি এখনো কোনো অনুভূতি আছে? হয়তো আছে। জীবনের প্রথম ভালো লাগা, কারণে অকারণে সেজেগুজে আবিরের সামনে যাওয়া, মায়ের শাড়ি জড়িয়ে হাস্যকর কাণ্ড কারখানা করা, আরও কত কি। বৃষ্টি কাঁদছে না, অনুভূতি বদলায়নি। পুরনো হয়ে গেছে ঠিকই, কিন্তু বদলায়নি। আজও সেই আগের মতো আবির সামনে এলে অন্যরকম অনুভব হয়। কিন্তু সমস্যাটা হলো, পাহাড় সমান অভিমান ডিঙিয়ে ভালোবাসার খোঁজ করা কষ্টকর।